ওকে, Lowell circuit breaker. Can you hear me? আচ্ছা, তো এইটার যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ধরনের ফিগার। তো আগের দিন বললাম যে এটা হচ্ছে ক্রস সেকশন অফ এ অ্যাকচুয়ালি তোমার বুশিং এর মতো একটা অংশ। একটি ইয়ার্ডে ও খুব একটা বড় থাকে না, কিন্তু বিকজ ছবিতে দেখিয়েছিলাম যে নিচের দিকে অনেক কিছু থাকে কিন্তু উপরে বুশিং এর মতো থাকে। ওই অংশগুলির মধ্যে এই অয়েল ব্রেকিং মেকানিজম থাকে। ফার্স্টে যেটা দেখছো এই ধরনের একটা ক্রস সেকশন ড্রয়িং করাটা, এটা একটু প্র্যাকটিস করতে হবে। আজকে নতুন টপিক আজকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে যে মেইনটেনেন্স অফ সার্কিট ব্রেকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রোটেকশনের সময় এটা মেইনটেনেন্স ঠিক না হলে কাজ করে না। কাজে মেইনটেনেন্সের জন্য যে জিনিসগুলি করা দরকার সেটা হচ্ছে মেইনলি দুটো জিনিস চেক করতে হয়। একটা হচ্ছে তার কারেন্ট এবং ভোল্টেজ, এই দুইটা নিরাপদে পাস করতে পারবে কিনা। কারেন্ট এবং ভোল্টেজ নিরাপদে পাস করার কথাটা এখানে কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু এটা বুঝে নিতে হবে। যেমন এখানে বোল্ড করেছি, দেখো, চেকিং অফ কন্ট্যাক্ট। এই চেকিং অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে যে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে আসলে কারেন্ট পাস করে, আর কন্ট্যাক্টটা খুলে গেলে কারেন্ট বন্ধ হয়ে যায়। সো ওই কন্ট্যাক্ট যদি ম্যাল ফাংশনিং হয়, ধরো নষ্ট হয়ে যায়, বা কন্ট্যাক্ট যদি খুলে থাকে, বন্ধ না হয়, বা বন্ধ অবস্থায় আর না খুলে, সো ইট উইল ক্রিয়েট প্রবলেম। সো কন্ট্যাক্ট যেটা আছে একটা বা দুইটা থাকতে পারে। আমরা ওই দিন কিন্তু যে কয়েল সার্কিট ব্রেকার, বিশেষ করে বাল্ক কয়েল সার্কিট ব্রেকারে, সেখানে কিন্তু দুটো কন্ট্যাক্ট ছিল। অর্থাৎ ওটা যখন বন্ধ হয় দুই দিকে দুটা কন্ট্যাক্ট অফ হয়ে যায়। এটা যে পিস্টনের মতো যেটা দিয়ে আসলে কন্ট্যাক্টটাকে ইয়ে করা হয়, মুভ করানো হয়, সেই মুভিং কন্ট্যাক্টটা আসলে সিমেট্রি রক্ষার জন্য সেখানে দুইটা কন্ট্যাক্ট ছিল। আদারওয়াইজ এটা এক সাইডে ফিক্স করে দিলেই হতো, কবজার মতো। কবজার মতো হিঞ্জের মতো এটা নড়াচড়া করতো, ওটা একটু মানে প্রেসার পড়ে, সেই জন্য আর তাছাড়া পিস্টনটা বেঁকে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য দুটো কন্ট্যাক্ট। দুটো কন্ট্যাক্ট বা একটা কন্ট্যাক্ট থাকতে পারে, তাহলে চেক করে দেখা দরকার কন্ট্যাক্টটা কাজ করছে কিনা। সো দিস ইজ কারেন্ট। আরেকটা বললাম ভোল্টেজ। ভোল্টেজ হচ্ছে যে ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ অয়েল। এই স্ট্রেংথের ডাইলেকট্রিক অয়েলের স্ট্রেংথ যদি ঠিক না থাকে, তাইলে ভোল্টেজটা কি করবে, আর্থ হয়ে যাবে। অর্থাৎ তখন একটা ফল্ট ঘটবে, আর্থ ফল্ট হয়ে যাবে। মানে ইনসুলেশন না থাকলে আমরা যেই সিস্টেমে এই ব্রেকার কাজে লাগাচ্ছি সেই সিস্টেমের ভোল্টেজটা অবশ্যই আর্থ হয়ে যাবে, অর্থাৎ একটা আর্থ ফল্ট করবে। তাইলে এই জন্য মানে তেলটা তো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, সেটার ইনসুলেশনটা যথেষ্ট আছে কিনা আমরা দুটো জিনিসের জন্য দেখছি। একটা দেখছি তার ইনসুলেশনের শক্তি, আর একটা দেখছি তার কন্ট্যাক্টের কার্যকারিতা আছে কিনা, মানে সেটা অ্যাক্টিভ কিনা, এটা দেখছি। তো এইটা যে কারণে কন্ট্যাক্টটা নষ্ট হয়, তার একটা মেকানিজম হলো যে শুধুমাত্র ফল্ট কারেন্ট এর জন্য কিন্তু নষ্ট হয় না। ইভেন নর্মাল কারেন্ট বা লোড কারেন্ট, যেটা নর্মাল বা আন্ডারলাইন করা যে জিনিসটা, দেখো, নর্মাল বা লোড কারেন্টের জন্য কিন্তু এটা ম্যালফাংশন হতে পারে। এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু মেনটেনেন্স অথবা এক্সপানশন অথবা লোড ডাইভারশন এই ধরনের কাজের জন্য কিন্তু ব্রেকার অফ করি বা অন করি। বোঝা গেল কিনা? ব্রেকারের কাজ দু ধরনের, একটা হচ্ছে ফল্ট টাইমে প্রোটেকশন দেওয়া, আর একটা হচ্ছে ফল্ট ঘটেনি কিন্তু রুটিন মেনটেন্স হবে অথবা ডাইভারশন হবে। মানে ডাইভারশন মানে একদিক থেকে ভোল্টেজ আরেক দিকে অন্য পথে নিয়ে যাওয়া হবে, আমি ফুলের দিকে অন্য দিকের ব্রেকার অন করে অন্য লাইন নিয়ে গেলাম। অথবা এক্সপানশন হবে, তখন সেখানে পাশে একটা সাবস্টেশন আছে, সেটার সাথে এটা লাগাতে হবে। তো এই সব ক্ষেত্রে যে অপারেশন হয় সেখানে কিন্তু কোনো ফল্ট ঘটে না। হ্যাঁ, ব্রেকারটা শুধুমাত্র ফল্টের সময় অন অফ হয় তা না, অনেক ক্ষেত্রে এটা অন অফ হয়। সেজন্য এই শব্দটা লক্ষ্য করো যে ফল্ট কারেন্ট এ ফিউ টাইমস, মানে কয়েকবার ফল্ট কারেন্ট
এর জন্য ব্রেকার 1 হলে অর লোড কারেন্ট সেভারাল টাইমস। লোড কারেন্টের জন্য এটা যেহেতু লোড কারেন্ট যেহেতু টলারেবল, অল্প কারেন্ট, লোড কারেন্টের জন্য যে ওয়ান অফ করা হয় এটা অনেকবার হলে সমস্যা দেখা দেয়, আর ফল্ট কারেন্ট কয়েকবার হলে এই সমস্যা দেখা দেয়। সো এই কন্ট্যাক্ট গুলি চেক করার প্রয়োজন আছে। কন্ট্যাক্ট মে গেট বার্ন বাই আর্কিং and oil may lose some of its dielectric strength due to carbonization। তো আগের দিন বলেছিলাম এই কথাটা যে বারবার যদি তেলের মধ্যে এটার অপারেশনটা হয়, বিশেষ করে যদি ফল্ট ঘটে, তাহলে ওখানে অনেক বাবল অর্থাৎ তেলটা ফোমের মতো এটা হয়। বলা হয়েছিল যে আর্কিং এর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ বা এনার্জি, আর্কিং এর এনার্জি তেল শোষণ করে নিয়ে সে লিকুইড স্টেট থেকে একটা ফোম বা বাবল এর মতো হয়, এনার্জিটা সে নিয়ে নেয়। এখন এইটা করতে করতে ওখানে কার্বন জমা হয়, তো সেই জন্য তেলের ক্ষতি হয়। এই কারণে এই কন্ট্যাক্ট গুলি এবং তেল বা অয়েলটা এইগুলি আমাদের মাঝে মাঝে চেক করতে হবে। তাহলে কিভাবে চেক করতে হবে সেই রুটিনের ব্যাপারে তো একটা অবশ্যই টাইম নিয়ে থাকবে। 3 থেকে 6 মাস অন্তর অন্তর এগুলি রেগুলার চেক করা প্রয়োজন আছে। তো এখানে বলা আছে দা ডিউরিং ইন্সপেকশন অফ দ্য ব্রেকার দ্য ফলোইং পয়েন্ট শুড কিপ্ট ইন ভিউ। কিপ্ট ইন ভিউ এর যে ফলোইং আছে এগুলিও মূলত এই দুইটা কথাই, এই যে কারেন্ট ভোল্টেজ বা কন্ট্যাক্ট এবং ডাইলেকট্রিক, এই কথাই এখানে বলা আছে, নতুন কোনো সেরকম কথা নেই। প্রথম দুইটা পয়েন্ট এইটাই দেখো, check the current carrying parts and arcing contact. If the burning is severe, the contact shall be replaced. ওইটা চেক করে এটা হলো কারেন্ট সংক্রান্ত সমস্যা। অ্যানাদার ভোল্টেজ সংক্রান্ত সমস্যা, if the oil is badly discolor, মানে অয়েল মানেই হচ্ছে কিন্তু যে ভোল্টেজের বিষয়টা, হ্যাঁ, এটাকে নষ্ট করে কারেন্ট, মানে বারবার ফল্ট হলে এটা নষ্ট হয়, কিন্তু এটা নষ্ট হলে ফল্ট ঘটা লাগবে না, এমনি নর্মাল ভোল্টেজ এটাকে পাংচার করে দিবে। এই ব্যাপারে আজকে আমরা বইয়ের বাইরেও কিছুটা জিনিস শিখবো, এই জিনিস দরকার আছে। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বি পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, দেখবা যে এগুলি খুব কাজে লাগে। আমি দেখাচ্ছি, পরের পেজে দেখাচ্ছি যে এইখানে লাইনটা দেখো, দ্য ওয়েল ইজ গুড কন্ডিশন, দ্য ওয়েল ইন গুড কন্ডিশন শুড উইথস্ট্যান্ড, এটাকে মার্ক করা উচিত ছিল, আন্ডারলাইন করে দেই, না হলে কনফিউশন তৈরি হবে। উইথস্ট্যান্ড এটা মার্ক করবা, উইথস্ট্যান্ড 30 কিলোভোল্ট ফর 1 মিনিট, 30 কিলোভোল্ট ফর 1 মিনিট, এই in a standard oil testing cup with 4 মিলিমিটার গ্যাপ বিটুইন ইলেকট্রোডস, দ্যাট ইজ এক ধরনের কাপ পাওয়া যায়, সেটার মধ্যে 4 মিলিমিটার গ্যাপে যদি তেল রাখা হয়, তাহলে ওই তেলের মধ্যে 30 কিলোভোল্ট অ্যাপ্লাই করলে সেই 30 কিলোভোল্ট 1 মিনিট পর্যন্ত টিকতে হবে। অর্থাৎ 1 মিনিট ঘড়ি ধরে দেখবো এটার মধ্যে 30 কিলোভোল্ট অ্যাপ্লাই করলেও তেলটা ব্রেকডাউন হবে না। এই যদি হয় তাহলে বুঝতে হবে যে তেলটা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তেল ঠিক আছে কিনা সেই টেস্ট, আবার তেলের একটা ব্রেকডাউন টেস্ট আছে, কিন্তু দুইটাকে কনফিউজ করা যাবে না। চেক দ্য ইনসুলেশন ফর পসিবল ড্যামেজ, ওইটা দেখতে হবে যে ওই ব্রেকারের ইনসুলেশনে ড্যামেজ হয়েছে কিনা, এটা দেখা যায় চোখ দিয়ে, অর্থাৎ আমরা যেটাকে ভিজুয়াল ইন্সপেকশন বলি, চোখ দিয়ে দেখা। তুমি বলবো যে চোখ দিয়ে ছাড়া আবার দেখে কি করে? আসলে টেস্টিং এর ক্ষেত্রে অনেক ধরনের যন্ত্রপাতি ইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা ঠিক দেখি না, কিন্তু সে আমাকে একটা রেজাল্ট জানিয়ে দেয় যে এটা এই বা ওই। আর আরেকটা আছে যে যন্ত্রপাতির সাহায্য না নিয়ে চোখে দেখে, তো এই ড্যামেজটা চোখেও দেখতে হবে, অর্থাৎ এটাকে ভালো করে অবজার্ভ করতে হবে, ইন্সপেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে এখানে ওই সারফেসটা প্লাস হচ্ছে, তার মধ্যে যদি কার্বন পড়ে তাহলে এগুলিকে ঠিকঠাক মতো সরিয়ে ফেলতে হবে।
কাপড় দিয়েও এটা মোছা যায়, বিশেষ করে বাইরের দিকে সারফেসটা। আর আরেকটা কথা হচ্ছে এখানে এই জায়গায় বলা নেই, কিন্তু আমি বলছি এই কাজটা করা হয় যে ইনসুলেশনটা ঠিক আছে কিনা, এটা শুধু চাক্ষুষ না, এটা মেগা টেস্ট বলে একটা টেস্ট আছে, তখন ওই ইনসুলেশন পর্যাপ্ত আর্থের সাথে এবং ইনসুলেশনের সাথে ধরলে অনেক হাই ওম শো করার কথা মেগা রেঞ্জে। হ্যাঁ, মেগা রেঞ্জে শো করার কথা। যদি এই ইনসুলেশনটা নষ্ট হয়ে যায় ব্রেকারের, হ্যাঁ, আমি শুধু ওই তেলের কথা বলছি না, কিন্তু মনে রাখতে হবে তেলটা তো ভিতরে, তো বাইরে তো ইনসুলেশন আছে ব্রেকার। ব্রেকার দেখলে যেমন ধরো এমসিবি, এটার ভিতরে তেল টেল নাই, বাতাসের মধ্যেই এটা ব্রেক হয়, কিন্তু তার বাইরে ইনসুলেশন আছে, নাহলে তো ভোল্টেজটা বাইরে চলে আসবে। তো ওইটার কথা বলছি, এইটা ইনসুলেশন আর্থের সাথে ধরে একটা মিটারে মেগা মেগা ওম আসতে হবে। এটা ইন্ডিকেট করে যে আর্থের সাথে কোনো সম্পর্ক নাই, ইটস নট আর্থ। ইনসুলেশন নেভার শুড বি আর্থ। অনেক বেশি ইনসুলেশন শো করতেছে, তাহলে ওটা আরেকটা, তার একটা হেল্প টেস্ট। আরেকটা হচ্ছে যে তেলের লেভেল ঠিক আছে কিনা। এটা তো ইয়ে হতে পারে, মানে লেভেল কমে যে ট্রান্সফরমারে যেরকম ওখানে আমাদের রিজার্ভ ট্যাঙ্কি থাকে, ওরকম থাকা দরকার, নাহলে তেলের লেভেল করে একটু সমস্যা। আর লাস্ট ওয়ান ইজ চেক দ্য ক্লোজিং এন্ড ট্রিপিং মেকানিজম, যে ক্লোজিং এন্ড ট্রিপিং মেকানিজম কাজ করতেছে কিনা। এটা কিন্তু ইয়ের বাইরেই থাকে, বাইরে থেকে এক্সট্রা ফোর্স দিয়ে স্প্রিং বা ওইভাবে লোড করে করা হয়, তো সেগুলি কাজ করতেছে কিনা এটা দেখা দরকার। ওকে, হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলি একটু বাইরে থেকে দেখাতে চাচ্ছি। এগুলি কে বলে ট্রান্সফরমার ওয়াইজ সেন্ট্রিফিউজিং মেশিন। এটা এখানে কেন নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে এই যে এর আগের পেজে তুমি যে এই তেলটার অনেক কিছু বললা যে আমাদের তেল দেখতে হবে যে সেটা ঠিক আছে কিনা, তার আগের পেজেও বলা হয়েছে। দেখো এখানে যে চেকিং দা ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ অয়েল, এখানে বলা হয়েছে যে এটার তেলের মধ্যে 4 মিলিমিটার গ্যাপের মধ্যে আমার 30 এভি ভোল্টেজ 1 মিনিট পর্যন্ত সহ্য করতে হবে। এর কোনো কাজটাই এই মেশিন করবে না। আমার মনে হয় স্লাইড দুটো একটু উল্টাই দিলে ভালো হতো, আরেকটা স্লাইড দেখাবো, সেটা আগে আর এটা পরে আসলে ভালো হতো। ঠিক আছে, ওইটাই দেখে সেখানে ব্যাক করি। এইটাকে বলে ট্রান্সফরমারের ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট। ট্রান্সফরমারের ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট। আর তখন যেটা বলেছি ওটা হচ্ছে উইথ স্ট্যান্ড টেস্ট। দুটার মধ্যে ফারাক হচ্ছে ব্রেকডাউনের ক্ষেত্রে তেলটা কত ভোল্টেজে ব্রেকডাউন হয় আমি সেই পর্যন্ত যাব, আর উইথ স্ট্যান্ডের ক্ষেত্রে ভোল্টেজ দিয়ে বসে থাকবো, ব্রেকডাউন হয় না এটা দেখতে চাই। তার মানে এই দুই ক্ষেত্রে ব্রেকডাউনে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, আর উইথ স্ট্যান্ডে কম ভোল্টেজ ইউজ করতে হয়। ক্লাস নিচ্ছি। আর আচ্ছা, আর হচ্ছে উইথ স্ট্যান্ডে কম ভোল্টেজ ইউজ করতে হয়, প্রোভাইডেড দ্যাট দ্য সেপারেশন ইজ সেম। সেপারেশন ইজ সেম। তো ওখানে তো বলেছি যে 4 মিলিমিটার গ্যাপে 30 কেভি 1 মিনিট পর্যন্ত সহ্য করতে হবে। আর এখানে দেখো তোমার একটা অ্যারেঞ্জমেন্ট দেখছো, এটাকে তো নামই দিয়ে দিয়েছি যে ওটাকে বলে টেস্টিং ক্রুসিবল। এই টেস্টিং ক্রুসিবলের মধ্যে এই দুইটার নাম হচ্ছে ইলেকট্রোড। এবং এটা সাইড থেকে, এই যে দেখতেছো যে সাইড থেকে, এই যে আমার মাউসটা দেখতে পাও, হ্যাঁ, এই যে বামে ডানে দেখো এই যে রোল আছে, মানে এটাকে ঘোরানো যায়, বামে বা ডানে এটাকে ঘোরালে এই দুটোর মাঝখানের গ্যাপ কমে যায় বা বেড়ে যায়। এবং এই গ্যাপ কম বেশি করার জন্য স্কেল আছে, মানে পাশে মনিটর মতো এই কাটার মতো আছে, ওখান থেকে দেখা যায় যে সেপারেশন বা গ্যাপ কতটুকু। এখন ওই জায়গায় যেটা বর্ণনা করা হয়েছে সেইটা আর এইটা কিন্তু কনফ্লিক্টিং কিছু নাই, ইট ইজ নট কনফ্লিক্টিং। আসলে এই মেশিনটা দিয়েই দুইটা টেস্ট করা যায়। যদি তুমি উইথ স্ট্যান্ড টেস্ট করতে চাও, এই সাইডে ঘোরাও, সাইডে ঘোরাও, ঘুরিয়ে এটার মধ্যে 4 মিলিমিটার জায়গা তৈরি করো। এই যে এটার মধ্যে টিপ টু টিপ, টিপ টু টিপ, আসলে এখানে কিলো ভোল্টেজ যে ভোল্টেজ দেওয়া হয়, তো বিশাল কোনো আবার সমস্যা যাতে না হয় সেই জন্য এই টিপ গুলিকে এরকম তোমার হচ্ছে স্ফেরিক্যাল করা হয়, আদার দেন
তোমার হচ্ছে এটা সিলিন্ডারিক্যাল হতে পারতো, সেক্ষেত্রে এইদিকে গোল হতো, কিন্তু এখানে হতো ফ্ল্যাট, এন্ড হতো ফ্ল্যাট। কিন্তু না, এন্ডকে এরকম স্ফেরিক্যাল ফর্মে নিয়ে নেওয়ার নিয়ম আছে। তখন টিপ টু টিপ ডিস্টেন্স যদি 4 মিলিমিটার, 4 মিলিমিটার অবস্থায় এইদিকে প্রব বের করা আছে, ওইদিকে প্রব বের করা আছে, দুই প্রবের মধ্যে তোমার হচ্ছে হাই ভোল্টেজ 30 কিলোভোল্ট দিয়ে ঘড়ি ধরে দেখতে হবে 1 মিনিট সহ্য করতে পারে কিনা, তার মধ্যে কিছুই ঘটতে পারবে না। তো ওটা হলো একটা টেস্ট। আমি এগুলি আসলে তোমাদের বললাম যে বাইরের থেকে দিচ্ছি, কারণ হচ্ছে এই ট্রান্সফরমার টেস্টের ঘটনা, এটা হচ্ছে ডাল ভাত, মানে হচ্ছে সব সময় করা লাগে। এই যে কোনো পাওয়ার কোম্পানিতে তুমি কাজ করলে, এটা হচ্ছে যে কোনো ট্রান্সফরমারের এটা মানে খুবই ফ্রিকোয়েন্টলি এটা করতে হয়, নাহলে তো ট্রান্সফরমার গুলি ঠিক থাকে না। ওকে, ঠিক থাকে না, ওগুলি তো চালাতে পারবে না। তো যদি ট্রান্সফরমার তেলের কারণে না চলে, তাহলে এই দুটো জিনিস দিয়ে সে ডায়াগনোসিস করা যায় এবং তার ট্রিটমেন্ট করা যায়। সেই দুটোই এক্সট্রা আমি শিখাই দিলাম। একটা, যে এইটার মধ্যে 4 মিলিমিটার গ্যাপে 30 কিলোভোল্ট দিব, 1 মিনিট দেখবো কোনো কিছু ঘটবে না, তাইলে তেলটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে তেলটা ঠিক আছে এটা তো বুঝলাম, কিন্তু আমি জানতে চাই তেলের সর্বোচ্চ শক্তি কত, বা ব্রেকিং ডাইলেকট্রিক স্ট্রেন্থ কত, কত কিলোভোল্ট দিলে তেলটা ব্রেকডাউন হয়। এই ক্ষেত্রে কিন্তু আর 4 মিলিভোল্ট না, এটাকে আরো ঘুরিয়ে ঘুরিয়ে 2.5 মিলিমিটারে নিয়ে আসতে হবে। ওটার সাথে একটু স্ট্যান্ডার্ডে একটু টলারেন্স অ্যালাউ করে আর কি, প্লাস মাইনাস 0.1 মিলিমিটার। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। একবারই যদি না হয়, সূক্ষ্মভাবে এতটুকু যদি কম বেশি হয়, দিস ইট ইজ ওকে। তখন আমরা ভোল্টেজটা বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, 30-এ যেয়ে কিন্তু থামবো না, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। তারপরে সেইভাবে যে আমার যদি যতক্ষণ না পর্যন্ত এদিক থেকে একটা স্পার্ক এই তেলকে ব্রেক করে এদিকে চলে আসে, অর্থাৎ দুইটার মধ্যে যে কন্ডাকশন শুরু হয়, দুটো কন্ডাক্টর হয়ে যাবে, তেলের মধ্যে তেলটা ইনসুলেশন ছিল, এটা যখন কন্ডাক্টর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ দিব। এবং সেই ভোল্টেজ সর্বোচ্চ নেওয়া, এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন দেখবো, কারণ আমরা চাই এই ব্রেকডাউন ঘটুক অনেক বেশি ভোল্টেজ, আমরা এটা চাই যে অনেক বেশি ভোল্টেজে ব্রেকডাউন ঘটুক। তো সেটা চাওয়ার কারণে এখানে আমরা বাড়াতে যে যদি দেখি 50 কিলোভোল্টের নিচে ব্রেকডাউন ঘটে গেছে, তাহলে ওই তেলটা ভালো না, এটা সমস্যাযুক্ত তেল। আর যদি 50-এর উপরে যায়, তাহলে সেটা ভালো তেল। এবার এই ডায়াগ্রামে আসি, যে তোমার মনে করো ব্রেকডাউন টেস্ট করতে যে এটা 50-এর নিচে আসছে, তাহলে কি তেলটা ফেলে দিবা বা তেলটা অচল? হ্যালো, হ্যালো, কি সমস্যা? আমি শুনতে পাচ্ছি না। অন্য আরেকজন বলো। হ্যালো। স্যার ওর মেবি স্যার নেটওয়ার্কের প্রবলেম স্যার। নেটওয়ার্ক প্রবলেম কাউকে এইভাবে ঘোষণা করে বলার দরকার নেই, বার্তা দিয়ে দাও, ওই যে চ্যাট উইন্ডোতে বার্তা দিয়ে দাও। রমনা স্যার ক্লাসে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল বাট করতে পারতেছে না আর কি স্যার নেটওয়ার্কের কারণে। তোমরা করো, তোমরা করো প্রশ্ন। হুম, ওকে। তো এবার দেখো যে সেটা হচ্ছে যে ওই ব্রেকডাউনটা ঘটে গেল ধরো তোমার 50-এর উপরে, তখন সেই তেলটা নষ্ট হয়ে গেছে বা তাকে ফেলে দিতে হবে তা না, ওই তেলটা তখন করা হয় কি, ট্রান্সফরমারের ট্যাঙ্কি থেকে বের করে আনা হয়, বের করে এই মেশিনে দেওয়া হয়। এই মেশিনে দিলে এইটার নাম হচ্ছে যে সেন্ট্রিফিউজিং। অর্থাৎ এই যে মোটরগুলি দেখতেছো, এই মোটরগুলি তেলটাকে একটা পাইপের মধ্যে বা একটা চেম্বারের মধ্যে, মোটর যেহেতু আছে ঘোরানো যায়, মোটরটা একটা চেম্বারের মধ্যে তেলটাকে এমন ভাবে ঘোরায় যে তেল এবং তেল ছাড়া অন্য কন্টেন্ট দুটোর মাসের ডিফারেন্সের কারণে এটা আলাদা হয়ে যায়। সেন্ট্রিফিউজ মানে তুমি জানো তো কি, এটা মানে কি? যদি তুমি একটা সে কোনো একটা প্লেট টাইপের জিনিসের উপর বিভিন্ন ওয়েটের অনেক ঘোরাও, তাহলে দেখবা যে ওয়েট আলাদা হয়ে গেছে। যেটা বেশি ওয়েট সেটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে চলে গেছে,
আর যেটা কম ওয়েট সেটা কেন্দ্রের কাছাকাছি থাকবে। সো দিস ইজ কল্ড সেন্ট্রিফিউজিং ফোর্স, রাইট? তো তেলের ক্ষেত্রেও তাই, এমনি এই তেল মোটর দিয়ে যদি কোনো বদ্ধ জায়গায় ঘোরানো হয় তাহলে এটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে তোমার হচ্ছে মেশিনটা ইন্টিগ্রেটেড মেশিন, তো মানে আলাদা হওয়ার পর ওই আলাদা অংশকে সে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। আর যে অংশ খাঁটি তেল সেই অংশ একদিক দিয়ে ড্রেন আউট করে দেওয়া হবে, করে নিয়ে ওইটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বা অন্যান্য জিনিস নাই সেটাকে নিয়ে ভরবে। আরো অনেক কিছু আছে, আমার মনে হয় ফোকাস বাইরে চলে যাচ্ছে এখন। ট্রান্সফরমার থেকে তো এটা বের করছিল, আবার ট্রান্সফরমারে এটা ঢুকালে তারপরও তেল খারাপ হতে পারে, কারণ ট্রান্সফরমারের ভিতরে যদি ময়েশ্চার ঢুকে যেয়ে থাকে অলরেডি, তাহলে এই পদ্ধতি কাজ করবে না সেন্ট্রিফিউজিং। সেক্ষেত্রে ট্রান্সফরমারটা ধরে গরম করতে হবে চুলায় নিয়ে। তো সেগুলিকে বলে ভ্যাকুয়াম হিটার আর কি। এগুলির ছবি টবি আর এখানে দিলাম না, কারণ এত বেশি দরকার নেই তোমার। যদি তোমার কোনো প্রয়োজন হয়, কিউরিওসিটি থাকে বলো, বোঝাই দিব। কিন্তু রিমেম্বার ইট, এটা হলো তেলের সমস্যা থাকলে এটা ঠিক করা যাবে। খোদ ট্রান্সফরমারের ভেতরে যদি ময়েশ্চার একবার ঢুকে যায়, তাহলে তেল বাইরে এনে তেলকে তোমার বারবার এরকম করলে তো লাভ হবে না, ভিতরের ময়েশ্চার তো থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে ওই ময়েশ্চার বের করার জন্য ওটাকে হিটিং করা হয়, ট্রান্সফরমারকে হিটিং করতে হয়। ট্রান্সফরমার তো অনেক ছবি ওই দিন দেখাইলাম, কোনোটা তো কয়েকজন মানুষের সমান উঁচু, তাহলে সেটাকে ওভেনে গরম করতে গেলে ওভেনটাও সেরকম উঁচু হইতে হয়, বিশাল বড় ঘরের মতো বা বিল্ডিং এর মতো। এবং সেটার মধ্যে হিটিং এর জন্য অনেক হিটার কয়েল আছে, মাইক্রোওয়েভে যেরকম থাকে। কিন্তু শুধু হিট করলে হবে না, হিট করলে ময়েশ্চার বেরিয়ে আসবে, আবার হিট কমিয়ে নিবা, আবার ওগুলি ভিতরে চলে যাবে। তো সেই জন্য ওখানে আবার ভ্যাকুয়াম থাকে, ভ্যাকুয়াম দিয়ে ওই ওই কন্টেন্টটা যখনই হিট পেয়ে বাইরে বেরোয় আসে তখন ওখান থেকে ভ্যাকুয়াম মানে টেনে বের করে ফেলে নেওয়া হয়। সেই সময় তো ভিতরে তেল তেল থাকার প্রশ্ন আসে না, হ্যাঁ, কিছুই থাকবে না তখন, শুধু ট্রান্সফরমার সলিড জিনিসগুলি থাকবে। নাহলে তো ভ্যাকুয়াম করলে সব লিকুইড বা যা যা থাকুক সব তো ভ্যাকুয়াম মেশিনে ঢুকে যাবে না, ভ্যাকুয়াম মেশিনে সবকিছু ঢুকে যাবে। সেই জন্য ওখানে শুধুমাত্র থাকতে পারবে সলিড জিনিস। আচ্ছা, আশা করি বোঝা গেছে ইন্টার রিলেশনটা, যে ট্রান্সফরমার অয়েল, সেন্ট্রিফিউজ এবং এই কাজটা কেন করা হয়। এখন আমাকে একটু বলো যে যদি আমরা তেলের ব্রেকডাউনের সাথে ভোল্টেজের রিলেশনটা লিনিয়ার চিন্তা করি, তাহলে এই 2.5 মিলিমিটার দিয়ে উইথস্ট্যান্ড টেস্ট করলে সে তাকে কত ভোল্ট 1 মিনিট পর্যন্ত সহ্য করতে হতো বলো দেখি। দেখে আমার প্রশ্ন বুঝেছো কিনা? যদি ট্রান্সফরমার ব্রেকডাউনের সাথে আমরা ব্রেকডাউনের ভোল্টেজ এর লিনিয়ার সম্পর্ক মেনে নেই, তাইলে 2.5 মিলিমিটার দূরত্বে উইথস্ট্যান্ড ভোল্টেজ কত হবে? কত ভোল্টেজ দিয়ে আমরা অবজার্ভ করবো যে এটা উইথস্ট্যান্ড করতে পারছে, মানে the well can withstand actually the standard voltage, বলো। 50 কিলোভোল্ট। হ্যাঁ, 50 কিলোভোল্ট। বুঝলা না তো হে? অন্য কেউ? অন্য কেউ? 50 কিলোভোল্ট তো ব্রেকডাউন, ওটা তুমি উইথস্ট্যান্ড করাবে কি করে? 30 কিলোভোল্ট। না, তোমাদের কোনো স্কুল কলেজের বাচ্চাদের মতো অবস্থা। দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা তোতা পাখির মতো বলছো। আমি যে একটা অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি তোমাদের টেস্ট করাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? বলছি তেলের ব্রেকডাউনের সাথে ভোল্টেজের লেভেলটা লিনিয়ার, তাই যদি হয় তাইলে আমি 2.5 মিলিমিটার দূরত্বে উইথস্ট্যান্ড টেস্ট করতে গেলে কত ভোল্ট দিয়ে আমাকে 1 মিনিট রাখতে হবে? বুঝে উত্তর দাও। ইয়েস। 18.75। হ্যাঁ, 18.75। ওকে,
ওকে, বাকি যারা বুঝো নাই, হয়তো আমার প্রশ্ন বুঝো নাই, সেটা আমি বলবো না যে অনেক সময় ফিজিক্যাল ক্লাস না তো দূর থেকে বোঝা মুশকিল। আমি ভিডিওটা অন রেখেছি, মুখ নাড়াচাড়া করতে দেখলে কি কিছুটা সুবিধা হয় নাকি বন্ধ করে দিব? হুম। ওকে, তাহলে কি অ্যানালিসিসটা কি করতে হবে সেটা হচ্ছে, একটা হলো ব্রেকডাউন মানে সেটা সর্বোচ্চ, আর আরেকটা ছিল উইথ স্ট্যান্ড, মানে আমরা তো সর্বোচ্চ যাইনি, উইথ স্ট্যান্ড মানে টিকে থাকা। তাইলে তোমার ফোর ফোর এর মধ্যে অ্যাপ্লাই করা হয় হচ্ছে 30 কিলো ভোল্ট। 30 কিলোভোল্ট। এখন এই রিলেশন আসলে লিনিয়ার না, এটা তো জটিল রিলেশন, মানে প্যারাবোলিক টাইপের। বাট তোমাদের আহ, বুঝো কি না ওইটার জন্য আমি সহজ করে দিলাম যে লিনিয়ার রিলেশন। তার মানে যদি আমি 4-এ যদি 30 উইথ স্ট্যান্ড হয়, তাহলে ঐকিক নিয়ম করে 2.5-এ উইথ স্ট্যান্ড কত হবে? 18.75 কিলোভোল্ট। এই ফর্মুলাটা বা এইভাবে তোমাদের দিয়ে করালাম যাতে তুমি এটা বুঝতে পারো যে এই ব্রেকডাউনের যে সেট এই সেট আপে 18-19 কিলোভোল্টে হচ্ছে তার উইথ স্ট্যান্ড হওয়ার কথা। এবং ব্রেক হচ্ছে উইথ স্ট্যান্ড মানে কি, মানে হচ্ছে যে খোদ ট্রান্সফরমারের মধ্যে এতটুকু ডিস্টেন্সে এতটা তেল থাকলে কোনো ক্ষতি ঘটবে না, উইথ স্ট্যান্ড করবে, টিকে থাকবে। অর্থাৎ কিনা 18-19 কিলোভোল্টের মতো, কিন্তু ব্রেক ডাউন হবে ওটা 50-এর উপরে, যে বুঝতে পারছো? তাহলে যা আমরা পাই একটা সুস্থ কন্ডিশনে আর যেখানে যে সমস্যা ঘটে, এই দুটোর মধ্যে যে গ্যাপ, এটাকে বলে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে ফ্যাক্টর অফ সেফটি আমরা যদি 50-এর উপরে ব্রেকডাউন ভোল্টেজ সেট করি যে ট্রান্সফরমারের ওয়েলের ব্রেকডাউন ভোল্টেজ এত হবে, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত এটা বের করো। ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর কথাটা কখনো বিয়োগ হয় না, ইট ইজ অলওয়েজ রেশিও। ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি কত? 2.67। হ্যাঁ, 2.67। আর যারা বুঝতে পারছো না এখন, ওই যে সরি যে অত ভালো হয়তো দূর থেকে বোঝানো যাচ্ছে না, কিন্তু এই জিনিসগুলি বুঝে শুনে নিয়ে একটু প্র্যাকটিস করো। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ ডিভাইডেড বাই উইথ স্ট্যান্ড ভোল্টেজ, রাইট? মানে কত আমি উইথ স্ট্যান্ড করাচ্ছি, মানে নর্মালি চালাচ্ছি, এটা হলো নর্মাল কন্ডিশন। আর ব্রেকডাউন তো অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল ভোল্টেজ নর্মাল ভোল্টেজ, এটা রেশিও হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। মানে ইট ইজ লাইক, ওই যে মাঝে মাঝে রোগের ক্ষেত্রে শুনবা এই প্লাটিলেট অমুক জায়গায় নামলে খবর আছে, তা তোমার এখন আছে কত নর্মাল অবস্থায়, আর ওখানে কত, এই দুটোর যে গ্যাপটা, বিয়োগ না, এটা হচ্ছে রেশিও। হ্যাঁ, এটা হলো রেশিও, তো রেশিও আমরা নিলাম যে আমরা এই 2.5-এ 18.75 কিলোভোল্ট অ্যাপ্লাই করলে কিছু ঘটবে না, এবং 1 মিনিট পর্যন্ত সেটা ঠিক থাকার কথা, 1 মিনিট থাকলে বেশিও থাকবে আর কি। আর ব্রেকডাউন হবে 50-এ, তাহলে 50-এর সাথে 18.7 রেশিও, এটাকে বলে তোমার ফ্যাক্টর অফ সেফটি। ওকে, এইখানে আর সামান্য একটু জিনিস আছে। দেখো, তোমাদের যেটা জিনিসটা শিখাই দিলাম তোমরা বিশ্বাস করবে না, এটা জানলে তুমি সত্যি সত্যি ট্রান্সফরমার এই কাজটা টেস্ট করতে পারবা। হ্যাঁ, এবং এই টেস্ট কিন্তু দিনে অনেকগুলি করে হয় আমাদের এখানে আর কি। এটা এবং ক্লাসে শেখানো হয় না, এটা এটা ছাত্র অবস্থায় শিখে না। তারপরে ওই কারো কেউ যদি এখানে টিচার হতে পারে, তারপর ল্যাবে যে আস্তে আস্তে ধীরে শিখে পরে ওটা আর কি। ট্রান্সফরমার টেস্টিং যে ইয়া আমাদের একটা কমন টেস্ট আর কি, ইন প্রফেশনাল ল্যাবে, মানে স্টুডেন্ট ল্যাবে করানো হয় না, স্টুডেন্ট ল্যাবে করানো হয় না, এটা তোমার হাই ভোল্টেজ ল্যাবে কমার্শিয়ালি করানো হয়, অর্থাৎ বিভিন্ন প্রডিউসার নিয়ে আসে তাদের প্রোডাক্ট, তখন ট্রান্সফরমারের টেস্ট এবং ট্রান্সফরমার ওয়েলের টেস্ট করা হয়। তাহলে এখানে তোমাদের যেটা শিখাইলাম সেটার মধ্যে স্টিল দেয়ার ইজ এ কশাস, দেন নিড টু বি কশাস। সেটা হচ্ছে যখন ব্রেক ডাউন করানো হয়, এটা কিন্তু ভোল্টেজটা কিন্তু পট করে দেওয়া যাবে না, সেটা একটু নিচে দেখো, উইথ স্ট্যান্ডের সময় ঠিক আছে, কিন্তু ব্রেকের সময়, কারণ উইথ স্ট্যান্ডের সময় তো আমরা 30-এর উপরে যাবো না 4-এর ক্ষেত্রে, আর এই যে ক্ষেত্রে আমি যেটা বলতেছি 18.7 উপরে যাবো না, কিন্তু ব্রেকের ক্ষেত্রে তো সেটাকে আমাকে 50 কিলোর উপরে চলে যেতে হবে, তো সেই জন্য ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় কিন্তু 2 কিলোভোল্ট পার সেকেন্ডে।
2 কিলোভার পার সেকেন্ডে। আর এইটা তোমার শেষের কথাটা দেখো, দ্য টেস্ট কিট উইল হ্যাভ এ প্রভিশন ফর অটোমেটিক সুইচিং অফ দ্য সাপ্লাই ভোল্টেজ উইদিন 0.02 সেকেন্ড। তার মানে কোনো কারণে যদি ওই ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করে দেখো যন্ত্রপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে, ও নিতে পারেনি, ব্রেকডাউন করছে, এটা কিন্তু কাঁচের, এটা কাঁচের, তো বাস করার সম্ভাবনা আছে। বাস করে না, বিকজ কেন করে না সেটাই বলছি। কারণ হচ্ছে যেই যন্ত্র থেকে আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই দিই, যে এত কিলো ভোল্ট, ওই যন্ত্রটা এখানে ব্রেকডাউন হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তার থেকে 0.2 সেকেন্ডের মধ্যে সে সাপ্লাই বন্ধ করে দেয় অটোমেটিক। ওইটা তো আমরা সুইচের কাছে বসে থাকি না, ইট ইজ অটোমেটিক। তার মানে যখন ব্রেকডাউন না হয় তখন কারেন্ট দেয় খুবই অল্প, লিকেজ কারেন্ট বলে ওটাকে, যেহেতু এটা একটা ইনসুলেশন, লিকেজ কারেন্ট দেয়। তারপর যখনই ব্রেকডাউন হয় তখন কিন্তু লিকেজ কারেন্ট থাকে না, কন্ডাকশন শুরু হয়। তো এটা উইদিন 2, সেজন্য সাবধান করছে এটা। তোমাদের শিখিয়ে তো দিলাম, প্রপার যন্ত্রপাতি না থাকলে এটা করতে যাবে না। প্রথমত কথা হলো, যন্ত্রপাতি না থাকলে তুমি ভোল্টেজই পাবে না। একটা ল্যাবে সর্বোচ্চ ভোল্টেজ থাকতে পারে 400 ভোল্ট, তুমি এত কিলো তুমি কোথায় পাবে? তারপরে বড় জোর সেখানে একটা ট্রান্সফরমার থাকলে থাকতে পারে 11 কেভি, তাও তো এটা হবে না 50 কেভি। এটার জন্য আলাদা একটা যন্ত্র লাগবে। ওই যন্ত্রের প্রপার্টি হচ্ছে এই প্রোটেকশনটা দেয় আর কি, সে পট করে যখনই কারেন্ট পাস করা শুরু করে তখন এটাকে অফ করে দেয়। তো ঠিক আছে, দুটো জিনিস দেখালাম। এরপর আমরা চলে যাচ্ছি নতুন ধরনের সার্কিট ব্রেকারে। এই ধরনের ব্রেকারকে আমরা তো ওয়েলটা মাত্র শেষ করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে ইয়ার ব্লাস্ট। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ, বলো। যদি খুব বেশি পরিমাণে কারেন্ট দেয়, হ্যাঁ, মানে বেশি পরিমাণ বলতে কি বোঝাচ্ছি তোমাকে, তো এটা বললাম যে একটা ইনসুলেশনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইট ইজ সাপোজ টু নট কন্ডাক্ট এনি কারেন্ট, কিন্তু সামান্য কারেন্ট তো যাই, হঠাৎ বিনা মেঘে তো আর বজ্রপাত হয় না। সামান্য কারেন্ট কিন্তু পাস করে, ওই কারেন্টকে আমরা বলি লিকেজ কারেন্ট, কারণ ইনসুলেশন ইজ নট ফর কারেন্ট কন্ডাকশন। এইটার মধ্যে যে কারেন্ট যায় সেটা হলো লিকেজ কারেন্ট। আর যতক্ষণ লিকেজ কারেন্ট যায় ততক্ষণ ও অ্যালাউ করে। যখনই ওই তেলটা ব্রেক ডাউন হয় তখন কিন্তু একটা ইলেকট্রোড থেকে আরেকটা স্পার্কিং যাচ্ছে, চোখে দেখা যায়, এটা তো ট্রান্সপারেন্ট, চোখে দেখা যায়। ওইটা হঠাৎ 0.02 সেকেন্ডের মধ্যে সে সাপ্লাই অফ করে দেয়। এবার বুঝতে পারছো? কারণ ও বুঝবে কি করে? ও বুঝে যে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, স্পার্ক হওয়ার সাথে সাথে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, লিকেজ কারেন্টটা এবার রূপান্তরিত হলো কন্ডাকশন কারেন্টে, অনেক বেড়ে যায়, বাড়ার সঙ্গে সঙ্গে অফ করে দেয়। এই ধরনের অটোমেটিক সেটআপ না থাকলে ওখানে হাত দেওয়া যাবে না, কারণ তুমি তো অত ভোল্টেজকে ম্যানেজ করতে পারবে না তখন, এবং সবকিছু বার্ন টার্ন হয়ে একেবারে জটিল অবস্থা হয়ে যাবে। যাক, সেই জন্য সাবধান, সেই জন্য ওই নোটটা আমি ওখানে দিয়ে দিলাম, যে নিচে দেওয়া আছে। ওকে, দ্য টেস্ট কিট উইল হ্যাভ প্রভিশন ফর অটোমেটিক সুইচ ইত্যাদি। তো এই 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 তোমরা আবার গোলমাল করে ফেলেও না। আমরা যখন ওয়েল সার্কিট ব্রেকার করছি, দিস ইজ নট পার্ট অফ ওয়েল সার্কিট ব্রেকার, দিস ইজ নট পার্ট অফ ওয়েল সার্কিট ব্রেকার। আমি তো আগেই বললাম, এটা আমি এক্সট্রা দিলাম, কারণ তোমাদের যে মেইনটেনেন্স অফ সার্কিট ব্রেকারে তেলের যে সমস্যার কথা বলা হয়েছে, এই সমস্যাগুলি ধরতে ওই টেস্টটা লাগে, আর ঠিক করতে, সমস্যা ঠিক করতে এই মেশিনটা লাগে। বুঝছো কিনা? এক্সট্রা এক্সট্রা নলেজ দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, ওকে। এবার আমরা যাব ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে। ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যখন আমি ওয়েল সার্কিট ব্রেকার, ইয়ার সার্কিট ব্রেকার এই জিনিসগুলি পড়াচ্ছিলাম ক্লাসে, একজন জিজ্ঞেস করেছিল ইয়ার ব্লাস্ট কি স্যার, এই কথা একজন অবশ্যই জিজ্ঞেস করেছিল। আমি তখন তো বলেছি সবগুলি ব্রেকারের ডিটেল পরে পড়া হবে, তখন আমরা হচ্ছে অনলি ক্লাসিফিকেশন দেখাচ্ছিলাম। বাট একটা কথা তোমাদের বলেছিলাম যে তোমরা যদি ধরতে পারো যে বোধহয় স্কুলে বা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে ওই যে আকরিক থেকে লোহা বানানোর ওখানে ব্লাস্ট ফার্নেস বলে একটা কথা আছে, বাংলায় এটাকে বলে বাত্তা চুল্লি। মানে আসল ঘটনা হচ্ছে যে বাতাসের মানে ঝটকার মতো আসে, মানে ব্লো, এরকম একটা জিনিস আছে, এটাকেই ব্লাস্ট বলে। হ্যাঁ, এই জিনিসটাকেই ব্লাস্ট বলে। সো ওই ডিটেল গুলি এখন জানতে পারবে। দিস ব্রেকার্স এমপ্লয় হাই প্রেশার এয়ার ব্লাস্ট। ওই বাংলায় বুঝো যে পাত্তা, মানে ফু দেওয়ার মতো যদি বলো তো মুখে ফুটলে তো হবে না, মানে ব্লোয়ার থেকে মনে করো জোরে বাতাস বের করে দেওয়া হয়। সো দিস ইজ কল্ড ব্লাস্ট। সো ব্রেকার এমপ্লয় হাই প্রেশার এয়ার ব্লাস্ট, মানে কোনো একটা ব্লোয়ার থেকে খুব অনেক উঁচু প্রেশার, তাপমাত্রার বাতাস ওখানে ফ্লো করা হয়,
অ্যাজ অ্যান আর্স কুইঞ্চিং মিডিয়া, মানে যে মিডিয়ার মধ্যে এখন যদি কেউ এই লাইনে আসো যে তাহলে স্যার এয়ার সার্কিট ব্রেকার কাকে বলে, এয়ার সার্কিট ব্রেকার ওটা হচ্ছে নর্মাল প্রেশার, মানে নর্মাল বাতাসে, যে আমরা যেটাকে অ্যাটমসফিয়ারের বাতাস বলি, এই অ্যাটমসফিয়ারিক বাতাসে যখন ব্রেক হয় তখন এটা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। আর হাই প্রেসারের বাতাসের মধ্যে হলে সেটাকে এয়ার ব্লাস্ট বলে। ব্লোয়ার ওখানে অবশ্যই আলাদা ব্লোয়ার না, ওটার পার্ট হিসেবে থাকে এবং সেখানে বাতাসের হাই প্রেসার বাতাস ধরে রাখা হয়। সেটার মধ্যে হচ্ছে আর্থ কুইঞ্চিংকে বুঝো মানে আর্থটাকে থামিয়ে দেওয়া। ওই মেকানিজমটা যে জায়গায় ঘটে ওখানে হাই প্রেসারের বাতাস থাকে, এবং হাই প্রেসারের বাতাস যদি রিলিজ হয়ে যায় তাহলে কি হবে, একটা বেলুন ফুটালেই তো তোমার হচ্ছে সেটা শব্দ হয়, তাহলে বেলুনের মধ্যে কি থাকে, বেলুনের বাইরে থাকে নর্মাল টেম্পারেচারের প্রেসারের বাতাস, আর ভিতরে থাকে অফকোর্স হাই প্রেসারের বাতাস, নাহলে বেলুনটাকে ফুলায় রাখবে কেন। সো এই হাই প্রেসারটা যখন রিলিজ হয় বেলুনটা ফট করে শব্দ হয়। তো তোমার পুরো একটা চেম্বারে যদি এরকম হাই প্রেসার থাকে আর তারপর যদি সেটা দিয়ে যদি ব্রেক করতে হয় তাহলে ওইটাতে শব্দ হবে। তোমাদের বলছিলাম কিনা যে ওই যে ঘোড়ার সালে নতুন চাকরি করতে গেছে তখন ওই পাশে ওরকম এয়ার প্লাস সার্কিট ব্রেকার অফ হয়েছে, সেটার শব্দে কিছু একটা বোমা টোমা ফাটছে বা কি হয়েছে মনে করে ওই লোক দৌড়াইতে দৌড়াইতে ওই ফ্যাক্টরি থেকে বেরোয় নিরাপদ জায়গায় চলে গেছে, বুঝছো। So, এত জোরে শব্দ হয় আর কি, হ্যাঁ এত জোরে শব্দ হয়। The contacts are open, কোথায় ওপেন হয়, in a flow of air blast established by the opening of a blast valve, বুঝতে পারছো, মানে যখন এই কুইন্সিং মেকানিজম চলে তখনই বাল্ব খুলে ওখানে হাই প্রেসারে ব্লো দেওয়া হয় এটা থেকে, তখন বিশাল একটা শব্দ দেয়। এয়ার ব্লাস্ট কুলস, এখানে এই কুলস মানে ঠান্ডা করা বোঝাচ্ছে না, নিভাই ফেলানো ওই অর্থে বোঝানো হচ্ছে যে কুলস দ্য আর্ক এন্ড সুইপস দ্য আর্কিং প্রোডাক্টস টু দ্য অ্যাটমসফিয়ার। ওকে, মানে ওই যে আগুন বা ওরকম যেটা আছে আর কি, আগুন মানে কি, মানে স্পার্ক আর কি, স্পার্ক, ওই স্পার্ক সে ওই ব্লোতে ওখান থেকে সরিয়ে ফেলে সোজা কথা। মানে এত জোরে বাতাস ওখানে ফ্লো করা হয় যে ওই আগুনটা যেভাবে যাচ্ছিল ওটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যায়, মানে ইয়ে দিয়ে এক এক ব্লোতে আর কি। This rapidly increases the dielectric strength of the medium between contact and prevents from re-establishing the arc. এই কথাটার অর্থ বুঝলা কিনা, মানে এতক্ষণ তো ওখানে আর্ক চলতেছিল, যখনই কোনো জায়গায় আর্ক চলে মনে রাখবে যে ডাইলেকট্রিক ব্রেক ডাউন করতেছে, অ্যাজ ফার অ্যাজ দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ ইজ হাই, ওখানে তো তোমার ইয়া হবে না। ওই তেলের যেমন উইথ স্ট্যান্ড অবস্থায় তো তার মধ্যে ডাইলেকট্রিক স্ট্রেংথ বেশি আছে, এটা কমে যায় তখনই যখন ওই যে তোমার মানে ব্রেক ডাউন হয়ে যায় সে। তাহলে এখন ব্রেক ডাউনের ওইটা তো ব্লো দিয়ে সরিয়ে দিলাম, সরিয়ে দিলে কয়েল সার্কিটের একটা আলোচনা তো দেখানো হচ্ছিল, একটা ছবি টবি আঁকে দেখেছিলাম যে ওখানে রি এস্টাবলিশ বলে একটা কথা আছে, মানে হচ্ছে যে যেহেতু সাইন ওয়েভ এইভাবে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ হচ্ছে জিরো ক্রস করে তারপর আবার কিন্তু এটা বাড়ে, তাই না, তো ওই সুযোগ আর থাকছে না, কারণ ইন দ্য মিন টাইম ওগুলি ওই সিন থেকে দূরীভূত হয়ে গেছে ব্লোড ঠেলায়, ওখানে এখন নর্মাল বাতাস চলে আসছে। তো এইটাকে আবার ভাঙার জন্য প্রচুর শক্তি দরকার, কিন্তু লাইন তো ডিসকন্টিনিউয়াস, শক্তি তো পাবে কোথা থেকে, শক্তি মানে তো হলো কারেন্টের থেকে পাওয়ার নেয় আর কি। তো ওটা তো ওই লাইন তো খোলা, লাইন চালু থাকলে সে আবার সোর্স থেকেই নিয়ে নিতে পারতো, সেটা নাই দেখে ওখান থেকে সে আর শক্তি পায় না, অর্থাৎ কিনা একবার যে এটা খুলছে তো খুলছে, এটাকে আর বন্ধ করার জন্য পর্যাপ্ত রিস্টাবলিশিং এনার্জি সে আর পায় না, এই জন্য আর আর্ক এক্সপেক্ট করতে পারে না। কনসিকুয়েন্টলি দ্য আর্ক ইজ extinguished and flow of current is interrupted, তার মানে তখন আর্ক নিভে যায় আর আর কারেন্ট ফ্লো বা কারেন্ট চলাচল বিঘ্নিত হয় আর কি। তো এটার অ্যাডভান্টেজটা দেখো, an air blast circuit breaker has the following advantage over an oil circuit breaker, সেটা হচ্ছে কি the risk of fire is eliminated। এখন যেহেতু এটা বললাম না তোমাদের ওইদিন, ওদের এটাও বলেছিলাম যে ফু দিয়া নিভানোর মতো বিষয়টা, যেহেতু ওইভাবে করা হয় মানে ফুল কাজটা করছে একটা ব্লোয়ার, সো এখান থেকে তোমার একটু মানে অগ্নুৎপাতের সম্ভাবনা আর কি কম থাকে আর কি, মানে দূরীভূত হয় আর কি। তারপর the arcing products are completely removed by the blast fire as the oil deteriorates with successive operation. The expense of regular oil replacement is avoided। মানে এখানে সুবিধাটা দেখো, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে
ওই চেম্বারের মধ্যে ওটা কিন্তু পড়ে থাকছে না। কারণ আমি তো এরপরে ডায়াগ্রাম দেখাবো, আরো সুবিধা হবে বুঝতে। ছবি দেখলে তো অবশ্যই বুঝতে হয়। ওয়েলের ক্ষেত্রে যেটা তোমরা দেখেছো, চেম্বারের মধ্যে কিন্তু তোমার আর্কটা তোমার হচ্ছে কুইন্স হয়। হ্যাঁ, তো আর্ক কুইন্সিং এর ফলে আর্কের যে আগুন বা এটার যে স্পার্ক, এটার যে শক্তি, এটা নিভে যাওয়ার বিনিময়ে সেই শক্তিটা ছেড়ে দিয়ে যায় হচ্ছে তেলের মধ্যে, যার কারণে লিকুইড তেলটা ফোম বা ওই জাতীয় হয়, সেখানে কার্বন জমা হয়, অ্যান্ড অফ কোর্স তার যে তোমার হচ্ছে ডিটেরিওরেট করে, কোয়ালিটি খারাপ হয়ে যায়। এখন একটা বদ্ধ চেম্বারে বাতাসের মধ্যে এটা করলে বাতাসেরও এ ধরনের ক্ষতি হতো, কিন্তু এয়ার ব্লাস্টে এটা তো আসলে বদ্ধ জায়গায় হচ্ছে না, বাতাসটা হাই প্রেশার বাতাস বদ্ধ জায়গায় ছিল, কিন্তু যেখানে তোমার এই আর্থিং হয়েছে ওটা হচ্ছে ওখান থেকে ব্লো দিয়ে ওই জিনিসটাকে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে অ্যাটমসফিয়ারে এমনি যেহেতু বাতাস আছে, ওখানকার আবার আর্কট্যাক সহ কিছু বাতাস চলে, যথেষ্ট গরম বাতাস মনে করো, কিন্তু ওই জায়গায় তো পড়ে থাকছে না। সেই কারণে ওই তেলের মতো ওইটাকে মেনটেন করে পরে আবার ঠিকঠাক করতে হবে তা না, কিন্তু বদ্ধ চেম্বারের বাতাস হতো এই বাতাসকেও ট্রিটমেন্ট করা লাগতো, কিন্তু এটা তো ছেড়ে দেওয়া হচ্ছে। আর তেলকে যদি এই মেকানিজমে করতে যাও তাহলে তেল কিন্তু স্প্রে হয়ে চারিদিকে ছড়াবে, সেটা বিপজ্জনক। বাতাস তো বাতাসের মধ্যে বাতাস ছড়ালে তো অসুবিধা নেই। ওকে, দুটো গেল। লাস্ট এটা হচ্ছে the growth of dielectric system is so rapid that final contact depth needed for arc extension is very small. This reduces the size of the device. মানে এই এয়ারগ্লাস সার্কিট ব্রেকার ছোট হয়, তোমাদের একটা কমন ফর্মুলা বলি, হাই প্রেশার ডিভাইস ছোট হয়, লো প্রেশার ডিভাইস বড় হয়। যেহেতু লো প্রেশারে ভলিউমটা বড় থাকে, বেশি হয়, আর হাই প্রেশার ডিভাইস ছোট হয়। এটা একটা কমন। এখানে যেটা বলা হচ্ছে যে ওইখান থেকে ওই ডাইলেকট্রিক স্ট্রেংথ তাড়াতাড়ি গ্রো করে, কারণ যে মিডিয়ায় অলরেডি সে ব্রেকডাউন হয়েছে ওটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে নতুন বাতাস এসে রিপ্লেস হয়েছে, ফ্রেশ বাতাস বলতে পারো। সেই জন্য আবার এই কন্ট্রাক্ট গ্যাপ ভেঙে মানে আবার একটা নতুন করে হবে, যেটাকে আমরা ওই যে রিস্টাবলিশ করছিলাম, সেটার হবার সম্ভাবনা তো নাই। সেই জন্য কন্ট্যাক্ট গ্যাপ নিডেড ফর আর্ক এক্সটিংগুইশ ইজ ভেরি স্মল, মানে এটার মধ্যে এই জন্য এটাকে কাছাকাছি নিয়ে যায়। কন্ট্যাক্ট গ্যাপ মানে ওটার সম্ভাবনা থাকলে ওটাকে দূরে রাখতে হতো, রেজিস্ট্যান্স বাড়িয়ে রাখা, যাতে আবার এটা না হয়। তোমাদের লেন্থ এলঙ্গেশন করে রেজিস্ট্যান্স বাড়ানো হয়, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, সেটা আগের দিন বলা হয়েছিল, ওইরকম এখানে ক্ষেত্রে একটু কম রাখলে চলে। আচ্ছা, দিস রিডিউসেস দ্য সাইজ অফ দা, মানে যারা এটা বুঝতে পারছো না বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাই একটু বলে দিই। সেটা হচ্ছে যে মনে করো যে নিরাপত্তার জন্য কোনো একটা ডিভাইসে এটা মানে ফল্ট রিমুভ করা অবস্থায় যদি ডিস্টেন্স এতখানি বজায় রাখতে হয়, আর আরেকটা ডিভাইসে যদি ডিস্টেন্স এতখানি বজায় রাখতে হয়, এই যে মানে কম গ্যাপ রাখলেও চলে, এরকম যদি হয়, তাইলে এটা যেহেতু গ্যাপ বাড়াতে হয়, তাহলে এইটার ডিভাইসটা বড় হয়ে যাবে। আর এটা গ্যাপ কম থাকলেও চলে, তাহলে ডিভাইসটা ছোট হবে। এটা অনেকটা ইসের মতো, যে তোমার ধরো কোনো একটা জিনিসের একটা হ্যান্ডেল যদি থাকে, হ্যান্ডেলটা বড় হয়ে গেলে যেমন স্পেস বেশি লাগবে, ঠিক সেরকম দেখো ওই কারণে এই যে স্মল লাগে বলে ওইটা পুরো ডিভাইসের সাইজে বড়, মানে এই গ্যাপের কথা কিন্তু বলতেছে এখানে। এই ক্ষেত্রে গ্যাপ কাছাকাছি এনে রেস্ট অবস্থায় রেখে দেওয়া যায়, সেজন্য এটা একটু সমস্যা হয় না, কম জায়গার মধ্যে এই জিনিসটা হয়ে যায়। ওকে, এরপরে আরো সুবিধা আছে, আর কি টাইম ইজ ভেরি স্মল ডিউ টু দ্য র্যাপিড। আচ্ছা, তারপরে মানে খুব অল্প সময়ের মধ্যে এটা হয় ঘটে, মানে যেহেতু ব্লোটা দ্রুত আসে আর কি। ডিউ টু লেজার আর্ক এনার্জি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার ভেরি, কি লিখছে, আর ভেরি সুইটেবল ফর কন্ডিশনস ওয়্যার ফ্রিকুয়েন্ট অপারেশন ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছো, মানে বারবার বারবার অন অফ যেখানে করার প্রয়োজন হয় বা হয়, ওইখানে এই এয়ার ব্লাস্ট গুলি ভালো কাজ করে। The energy supplied for RX is obtained from high pressure air and is independent of the current to be interrupted, মানে কত কারেন্ট আমরা ব্যবহার করতেছি, এবং অর্থাৎ শততে না হাজারে বা কম কারেন্টে বেশি কারেন্ট, এইটা আসলে মোটেও ইম্পর্টেন্ট না, বিকজ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আর্ক কুইন্সিং মেকানিজম
এনার্জিটা কিন্তু বললাম যে ওইখান থেকে আসে। আর এখানে হচ্ছে হাই প্রেসার করার জন্য, হাই প্রেসার তো এমনি এমনি হবে না, নিশ্চয়ই আমরা একটা মোটর চালাবো ওইগুলি করার জন্য, ওইখান থেকে আসে। হ্যাঁ, মানে মোটরের যে বিল আছে বা মোটর চালাচ্ছি যে পাওয়ার দিয়ে, ওই সেখান থেকে এনার্জি আসে। এই জন্য লাস্ট অন্ত দ্য এনার্জি সাপ্লাইড ফর দ্য ডিস্ট্রিবিউশন ইজ অবটেইনড ফ্রম দ্য হাই প্রেসার এয়ার অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কারেন্ট টু বি ইন্টারাপ্টেড। কাজে কতশো অ্যাম্পিয়ার করতেছি, কতখানে আগ বেশি কিনা, ওখানে কিন্তু ওই তেলের মধ্যে তেল যে গরম হয়ে ফর্ম স্টেটে চলে আসে, ওটা কিন্তু আগ থেকে আসে। অর্থাৎ এই জন্য অনেকটা সাফ সুতরা বা মানে নিট ক্লিন আর কি বলতে পারো। হ্যাঁ, আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এয়ার ব্লাস্ট has relatively inferior arc extinguishing properties compared to oil. So এটা একটা সমস্যা। আর হচ্ছে the air blast circuit breakers are very sensitive to the variation in the rate of rise of discharge in voltage. এই কথাটার মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে সেন্সিটিভ কথাটা যখন বলা হয় মানে হচ্ছে যে কারণে অকারণে এগুলি ট্রিপ করতে পারে, এটাই মনে রাখলে চলবে যে সেন্সিটিভ মানে হচ্ছে কারণে অকারণে, প্রয়োজনে তো করে, অপ্রয়োজনেও করে ফেলতে পারে আর কি। হ্যাঁ, সো সাবধান হওয়ার দরকার আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কনসিডারিং মেইনটেনেন্স ইজ কনসিডারেবল মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড ফর দ্য কম্প্রেসর। ওই যে মোটর যে বলতেছি, ওই যে ব্লো ব্লো ওখানে করতে গেলে, ওখানে হাই প্রেসার নিতে গেলে তাকে হচ্ছে কম্প্রেস করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য সেইখানে যে ওটার মেইনটেনেন্সটা প্রয়োজন হয়। Therefore supplies the air blast circuit breaker. The air blast circuit breakers are finding wide application in high voltage installation. Majority of the circuit breakers for voltages beyond 110 kV are of this type. তার মানে 11 kV টিভি বা 33 kV এই লেভেলের এখানে কিন্তু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার খুব একটা তোমার হচ্ছে ইয়ে না, সুইটেবল না। ভোল্টেজ রেঞ্জ অলরেডি যে বলে দেওয়া হয়েছে 100 কেভি এবং তার বেশি হলে এখানে হচ্ছে ওইটা সুবিধা হয়। ওকে, এরপরে আসি এইটার আবার টাইপ, কত টাইপের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আছে। তো এটা মোটামুটি 3 টাইপ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, 3 টাইপ। এখানে একটা হচ্ছে অ্যাক্সিয়াল ব্লাস্ট টাইপ, অ্যাক্সিয়াল ব্লাস্ট টাইপ, আরেকটা হচ্ছে ক্রস ব্লাস্ট টাইপ, আরেকটা হচ্ছে রেডিয়াল ব্লাস্ট টাইপ। তোমাদের ফিজিক্স এন্ড জিওমেট্রি নলেজ খাটিয়ে কথাগুলি বুঝতে পারবে। পাশে যে ডেসক্রিপশন দেওয়া আছে তার চেয়ে আগে আসো তোমার ডায়াগ্রামের দিকে। তো ডায়াগ্রাম থেকে বুঝো যে এই দুটো হচ্ছে কন্ট্যাক্ট, তার মধ্যে একটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, একটা হলো ভেরিয়ে মুভিং কন্ট্যাক্ট, এবং একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্টে কারেন্ট যায়। কারেন্ট যখন ফ্লো করে, কারেন্ট সবসময় এক্সিএল দিকে ফ্লো করে, অলওয়েজ কারেন্ট ফ্লো কন্ডাক্টরের এক্সিএল দিকে, অর্থাৎ কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যায় বলি কন্ডাক্টরের যেটা অ্যাক্সিস, কারেন্ট ফ্লো অ্যাক্সিস একই। এবার যদি তোমার ওই কম্প্রেসরটা থেকে ব্লোটা যদি তোমার ওই বরাবর দেয়া হয়, তাইলে এটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল ফ্লো, যেদিকে কারেন্ট যাচ্ছিল ওই দিকে। আচ্ছা, ওর সাথে 90 ডিগ্রি বরাবর যদি তোমার ওই ব্লো দেওয়া হয় এয়ারের, তাহলে এটাকে আমরা বলবো ক্রস ব্লাস্ট টাইপ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অ্যাক্সিয়াল টাইপ, ক্রস ব্লাস্ট টাইপ। আর বাকি থাকলো রেডিয়াল। এখন এটা একটা জটিল জিনিস বটে, যে সেটা হচ্ছে তোমার এই ক্রস আর রেডিয়াল এই দুইটাকে অনেক ক্ষেত্রেই একই মনে হবে। কারণ দেখো, এখানে কারেন্ট যাচ্ছে এই বরাবর, আর আমার হচ্ছে ব্লো আসতেছে 90 ডিগ্রি, এবং ব্লো যে দিক থেকে আসতেছে ইনফ্যাক্ট ওই দিকটা ওটাও কিন্তু তোমার রেডিয়াল বলা হয় এটাকে। মানে একটা কন্ডাক্টরের যেটা অ্যাক্সিস, ওই অ্যাক্সিসের সেন্টার পয়েন্ট থেকে তার সারফেসের দিকে যে দিকটা 90 ডিগ্রি, এটাই তো তার রেডিয়াস। রেডিয়াস থেকে হচ্ছে এটা রেডিয়াল। কাজে রেডিয়াল আর ক্রস ব্লাস্ট এই জিনিসটা একটুখানি কনফিউশন তৈরি করবে। তৃতীয় ফিগারে সেটার জন্য একটু খোলাসা করে বোঝার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও এই কনফিউশন তোমাদের থেকে যাবে।
যদি না এটা 3 ডাইমেনশনালি জিনিসটা বোঝার চেষ্টা করে। এখানে 2 ডাইমেনশনাল দেওয়া আছে, 2 ডাইমেনশনাল দেওয়া থাকলে এটা তোমার বুঝতে অসুবিধা, কিন্তু 3 ডাইমেনশনাল যদি তুমি এটা চিন্তা করো তাহলে এটা বুঝতে পারবে। তো একটু আমি অবশ্য চেষ্টা করবো তোমাদের ভালো করে বুঝাই দিতে, কনফিউশন যাতে না থাকে, কারণ বোঝা মিলে নাই, ওভাবে দিয়ে তো শিখতে পারবে না। তাহলে এখানে এবার ডেসক্রিপশন গুলি পড়ো। অ্যাক্সিয়াল টাইপ হচ্ছে হুইচ দ্য এয়ার ব্লাস্ট ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য আর্ক পাথ, মানে আর্ক পাথ কিন্তু কারেন্ট পাথ একই, এইটা যেটা আই নাম্বার ফিগারে দেখানো রয়েছে। ক্রস হচ্ছে ইন হুইচ দ্য এয়ার ব্লাস্ট ইজ ডাইরেক্টেড এট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আর্ক পাথ শোন ইন ফিগার 2, মানে হচ্ছে এই যে এটা। আর রেডিয়াল ব্লাস্ট হচ্ছে ইন হুইচ দ্য এয়ার ব্লাস্ট ইজ ডাইরেক্টেড রেডিয়ালি অ্যাজ শোন ইন ফিগার 3, কিন্তু 3D ছবি না থাকায় তোমাদের এখানে আর বুঝতে একটু অসুবিধা হয়ে গেছে। তো সেই জন্য আমি এটা একটু বুঝাবো। তো আমার মনে হয় এটা বোঝার জন্য উৎকৃষ্ট উদাহরণ হবে তোমরা যদি ওয়াটার টারবাইন গুলি পড়ে থাকো, সেটা থেকে এটা বুঝতে সবচেয়ে ভালো সুবিধা হবে ওয়াটার টারবাইন থেকে। আর যদি ওয়াটার টারবাইন পড়ে না থাকো বা হাইড্রো টারবাইন যেগুলিকে বলে, তাইলে এখন আমি জাস্ট 2-3 মিনিটের জিনিসটা বুঝাই দেবো। তো আগে বলো, তোমরা কি হাইড্রো হাইড্রো টারবাইন পড়েছো? হাইড্রো ইলেকট্রিসিটি তো করো নাই, ওরকম কোনো কোর্স নাই তোমাদের? আচ্ছা, তো ঠিক আছে, আমি খুব সংক্ষেপে এই জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, তোমার হাইড্রো টারবাইন বেসিক্যালি 2 ধরনের থাকে, কিন্তু আসলে 3 ধরনের, ঠিক এটার মতো একদম একই কেস। বেসিক্যালি 2 ধরনের থাকে, কিন্তু আবার 3 ধরনের। তো সে বেসিক 2টা দিক হচ্ছে অবশ্যই অ্যাক্সিয়াল আর রেডিয়াল। একটা হলো অ্যাক্সিয়াল, একটা রেডিয়াল। তো দেখো আমি দেখাচ্ছি যে যদি হ্যাঁ যদি রেডিয়াল, এটা কি লিখতে দিচ্ছে না কেন? আল্লাহ, আচ্ছা, টাচ স্ক্রিন কাজ করতেছে না, পরে দেখা যাবে। রেডিয়ালটা হচ্ছে যে তোমার এই ওয়াটারের জেট বা ফ্লোটা এই বরাবর দেওয়া হবে, ট্যানজেনশিয়াল অ্যাকচুয়ালি, ওটাকে রেডিয়াল বলে। হ্যাঁ, ট্যানজেনশিয়ালটাকে অ্যাকচুয়ালি রেডিয়াল বলে। এই তার মানে তুমি এরকম একটা চাকা চিন্তা করো, চাকা চিন্তা করো, এই চাকার এইখানে মনে করো তার অ্যাক্সিস আছে, অ্যাক্সিসটা এই যে এইভাবে চলে গেছে এইভাবে। তুমি একটা একটু চিন্তা করো যে মনে করো কাঠের বা লোহার একটা দণ্ড, জাস্ট তুমি চিন্তা করো তার সাথে একটা চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই চাকার এই বরাবর এরকম ছোট ছোট ফিন থাকে, এই যে এরকম ফিন থাকে, এরকম এরকম ফিন থাকে। তো পানি এসে এই ফিনে চাপ দেয়, চাপ দিলে এই ফোর্সটা ট্যানজেনশিয়াল হলেও আলটিমেটলি এই দণ্ডটাকে যে ফোর্স ঘোরাচ্ছে সেটা কিন্তু অ্যাক্সিস বরাবর ফোর্স না, সেটা কিন্তু রেডিয়াল ফোর্স। বুঝতে পারছো? ইফ দো ইট ইজ ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়ালি হচ্ছে পানিটা ট্যানজেনশিয়াল, কিন্তু আলটিমেটলি এই চাকাটা আছে এর সাথে রেডিয়াল দিকে, এই দণ্ডের সাথে চাকাটা আছে রেডিয়াল দিকে। দেখো, চাকার থেকে চাকার রেডিয়াস গুলি সবগুলি ওই দণ্ডের সাথে 90 ডিগ্রি। তাহলে এরকম একটা চাকার সাথে এখানে ছোট ছোট ফিন থাকে, সেখানে পানির জেট মারলে বা পানির ফ্লো দিলে এই এই দণ্ডটা যখন ঘুরবে, তারপরে এটাকে তুমি নিয়ে টারবাইনের সাথে লাগিয়ে, এটাই টারবাইন, ওটাকে নিয়ে তুমি জেনারেটরের সাথে লাগিয়ে দিলে ইলেকট্রিসিটি তৈরি হবে। সো দিস ইজ কল্ড তোমার, এটাকে বলে পেলটন হুইল। এই ধরনের জিনিসকে বলে পেলটন হুইল। অনেক প্রাচীন, বহু যুগ আগে থেকে বিদ্যুৎ তৈরি করতে পারতো না মানুষ, কিন্তু এই জিনিস ঠিকই বানিয়েছে। দিস ইজ কল্ড পেলটন হুইল। অ্যানাদার টারবাইন, সেটা হচ্ছে এই যে যে অ্যাক্সিস দেখছো, এই যে এটা মনে করো শ্যাফটার যে অ্যাক্সিস দেখছো, পানিটা এইভাবে আসে, মানে পানি এই দিক দিয়ে চলাচল করে, এই দিক দিয়ে এই অ্যাক্সিসের দিকে চলাচল করে, পানি এই দিকে চলাচল করে, তাতেই এই জিনিসটা ঘুরতে থাকে, এই দণ্ডটা ঘুরতে থাকে, মানে ওইভাবে ডিজাইন করা হয়। এইটাকে বলা হয় কাপলান। তার মানে একটা হলো পেলটন হুইল, আরেকটা হচ্ছে কাপলান। অ্যানাদার টারবাইন আছে যেটাকে বলে ফ্রান্সিস টারবাইন। তো ফ্রান্সিস টারবাইন
এই ফ্রান্সিস টারবাইন আসলে এই ধরনেরই, আমাদের দেশে কাপ্তাই আছে ফ্রান্সিস, হ্যাঁ আমাদের দেশে তো একটাই ইয়ে আছে, তারপরে মানে পাওয়ার প্ল্যান্ট হাইড্রো, ওখানে এগুলি আছে ফ্রান্সিস। এখন ফ্রান্সিসটা আসলে অনেকে এই কাপলানের ক্যাটাগরিতে ঢুকায়, কিন্তু এটার ডিফারেন্স হচ্ছে যে কাপলানে পানিটা ঢুকবে অ্যাক্সিস বরাবর, বেরিয়েও যাবে অ্যাক্সিস বরাবর, কিন্তু ফ্রান্সিসে হচ্ছে পানিটা ঢুকে এই রেডিয়াস বরাবর। এখানে কিন্তু পানিটা ঢুকে রেডিয়াস বরাবর ঢুকলেও রেডিয়াস বরাবর বেরিয়ে যায়, বুঝছো এই যে এটার ক্ষেত্রে। এখানে হচ্ছে সে এই বরাবর ঢুকে ওরা বেরোনোর পথ থাকে না, ওকে এই বরাবর বেরিয়ে যায়, এই বরাবর বেরোয় বলে এটাকে ঘুরিয়ে চলে যায়। সো তোমার এই ফ্রান্সিসটা যেমন রেডিয়ালি আসলেও আসলে ওই দিক দিয়ে বেরোয়, এইখানে আসলে সেই ঘটনা ঘটছে। দেখো এই ব্লাস্টটা আসতেছে ঠিক এই দিক দিয়ে, কিন্তু বেরোয় যাচ্ছে এক্সিস বরাবর। এ কিন্তু রেডিয়ালি ঢুকে রেডিয়ালি বেরোয় যাচ্ছে, সেই জন্য এটাকে ক্রস বলতেছি। রেডিয়ালি ঢুকে মানে যেদিকে ঢুকছিল সেদিক দিয়ে বেরোয় যাচ্ছে, তো আর্কের সাথে সে সবসময় ক্রস থাকতেছে, ক্রস মানে 90 ডিগ্রি থাকতেছে। এখানে সে 90 ডিগ্রি ঢুকতেছে কিন্তু 90 ডিগ্রি বেরোচ্ছে না, সে বেরোচ্ছে হচ্ছে গিয়ে ওই ওটার সাথে এক্সিয়াল। হ্যাঁ, সেই জন্য দিস মেকানিজম ইজ ডিফারেন্ট ফ্রম ক্রস মেকানিজম and it is called radial blastite. আমি একটা জিনিস শিখাইতে যে অ্যাডভান্স আরো একটা জিনিস শিখে গেলে হয়তো পাওয়ার প্ল্যান্ট পড়লে কখনো পড়বা, বিকজ এক্স্যাক্টলি লাইক দিস এইটা হচ্ছে কাপলানের মতো মেকানিজমের কাজ করে, এইটা হচ্ছে ফ্রান্সিসের মতো মেকানিজমের কাজ করে, আর এটা হচ্ছে ফেল্টন হুইলের মতো মেকানিজমের কাজ করে। আশা করি এবার বুঝছো। এবার আমি ক্লিন করে দিচ্ছি আমার ইয়া, এবার দেখো বুঝো কিনা, দেখো বুঝো কিনা। ওই 3Dটা চিন্তা করতে হবে, এখান দিয়ে যে এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে যে এখান দিয়ে বেরোচ্ছে না, এই দিক দিয়ে বেরোচ্ছে, অ্যাক্সিয়ালি বেরোচ্ছে। সো দিস ইজ কল রেডিয়াল টাইপ। আর কোনো কনফিউশন আছে? হ্যাঁ এই তো সুন্দর। ওকে, এটার একটু ছোট্টখানি আমরা একটু ডেসক্রিপশন, ওই এয়ার ব্লাস্টারই, কিন্তু আমরা মূল ক্লাসগুলি আমরা বুঝে গেছি, মূল ক্লাসগুলি বুঝে গেছি। হ্যাঁ, এখন আমরা ওই এক্সিয়ালটারই আবার একটু ক্লাসিফিকেশন আছে, কারণ এক্সিয়াল ছিল, তারপরে ক্রস ছিল, আর ছিল রেডিয়াল, তাই না? তো আমি এক্সিয়ালটারই একটু আর্কিং চেম্বার হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার এয়ার রিজার্ভিয়ার। এই রিজার্ভিয়ারে এয়ার রিজার্ভ কে করে? রিজার্ভ করে কম্প্রেসর, মানে নর্মাল এখানে ধরো যে বাতাস আছে, এই যে এখানে এই বাতাস ধরো আমরা বলি 1 বার প্রেসারে, এটাকে সাম বারে কম্প্রেসর এটার মধ্যে ঢুকিয়ে দেয়, রিজার্ভের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকে এটা এই কুইন্সিং মেকানিজমে ধাক্কা মারছে না, এই কারণে যে এখানে বাল্ব আছে, সেই জন্য বাল্ব আছে এখানে। তো তোমার যখন এই এটাকে তোমার এই 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 যে দেখো, এই যে একটা হচ্ছে পজিশন হচ্ছে তোমার সরি পিস্টন কি করতেছে, একটা ওই যে তোমার মুভিং কন্ট্যাক্টে টেনে নিয়ে যাচ্ছে, আর এইটা যেটা এই যে আর্কিং চেম্বারের মধ্যে আছে, এটা অবশ্যই ফিক্স কন্ট্যাক্ট, মানে এ নড়াচড়া করে না, এই চেম্বারের মধ্যে আছে। আর এ হচ্ছে গিয়ে তোমার পিস্টন, তাকে টান দিয়ে ওখান থেকে সরিয়ে ফেলবে। অফকোর্স ওই পিস্টনটা সরবে হচ্ছে গিয়ে তোমার অন্য কোনো একটা ফোর্সের কারণে আর কি। তো দিস ইজ ক্লোজিং স্প্রিং, এ যে ওখানে আছে ওই ওই জিনিসটাই ক্লোজিং স্প্রিং একে টেনে এদিকে পারে, আর ওপেনিং মেকানিজম তাকে এইদিকে টানে। তো মুভিং কন্ট্যাক্ট এখন নর্মাল এয়ার ক্লিয়ারেন্স ফর ওয়ার্কিং ভোল্টেজ। হ্যাঁ, তো এইখানে তোমার হচ্ছে সিরিজ আইসোলেটর, মানে এই আইসোলেটরটা কি করে, জাস্ট সার্কিটকে মেনটেনেন্স করার জন্য আসলে। আইসোলেটর গুলি আরেকদিন শেখাবো, তখন বুঝো ওটা। মানে সার্কিট ব্রেকার অন আছে না অফ আছে অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না, ওটা ভিতরে অন অফ হয় তো বাইরে থেকে বোঝা যায় না, তখন অফ মনে করে কাজ করতে যে অনেক সময় লোকজন মারা যায়। সেই সেফটির জন্য আলাদা একটা আইসোলেটর বলে জিনিস থাকে, যেটা খুলে রাখলে চাক্ষুষ দেখা যায়, মানে ডিসেক্ট হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, ওটা বোঝা যায়। তো মেকানিজমটা হচ্ছে এই যে ওই যে যখন তোমার এটা ওই রিলে কি করে, দেখো যে ট্রিপিং ঘটায় না, রিলে ট্রিপিং ঘটায়, সেখান থেকে একটা সিগন্যাল কিন্তু এখানে আসবে, যে যখনই ওইটা হচ্ছে তখন এই যে এই যে ইয়ার বাল্ব খুলে দিবে, হাই প্রেসার এয়ার এখান থেকে যে
এই চেম্বারের মধ্যে ধাক্কা দিয়ে এটাকে এই ফাঁকা দিয়ে বের করে দেবে। আর ট্রিপ কয়েল কিন্তু একে টেনে সরিয়ে নিয়ে যাবে। আমরা কিন্তু এটা ভুললে চলবে না যে এটাকে টেনে সরালেই কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এগুলি সব হাই ভোল্টেজ কারেন্ট লাইনের ব্যাপার স্যাপার। সেখানে এটা সরালেও এর ভেতর থেকে অনেক অনেক তোমার হচ্ছে স্পার্ক বের হয়ে আসতে থাকে, যেটার কোনো তোমার থামানোর কোনো ইয়া নাই। তো সেইটাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কথাবার্তা বলছি। এটা মনে করো না যে বাতাস ধাক্কা দিয়ে এটা এখান থেকে বের করবে, তা না। একে টেনে সরানোর জন্য অবশ্যই ট্রিপ কয়েল লাগবে। রিলেতে যেমন একটা রিলে কয়েল থাকে, একটা ট্রিপ কয়েল থাকে। যখন ফল্ট ঘটে প্রথমে রিলে কয়েলে সিগন্যাল দেয়, রিলে কয়েল সিগন্যাল গেলে রিলে ডিসি দিয়ে এনার্জাইজ হয়, ডিসি দিয়ে এনার্জাইজ হওয়ার পরে সে ট্রিপ কয়েলের মধ্যে একটা শক্তি সঞ্চয় করে টান দিয়ে ট্রিপ কয়েলটাকে, মানে ট্রিপ কয়েল ওই রিলে ব্যাটারিকে মানে পাওয়ার সাপ্লাই দিলে, মানে ব্যাটারি তো আগেই থাকে কিন্তু খোলা থাকে একটা, ওই যে ওটা খোলা থাকে রিলে কয়েলটার কারণে, ওটা খোলা থাকে কিন্তু সিগন্যাল আসলে রিলে কয়েলটা অন হয়ে ব্যাটারি থেকে পাওয়ার দেয়, দিয়ে ট্রিপ কয়েলের ওখানে আবার টান মারে, টান মারলে সে হচ্ছে এই পিস্টনকে সরিয়ে দিবে বা মুভিং কয়েলকে সরিয়ে দিবে। উই আর নট থিঙ্কিং অ্যাবাউট এটাকে কে সরাবে, সেটা তো আমার ওটা বুঝে নিতে হবে। ওইটা তো দেয়ার ইজ নো ব্রেকার, যেটা যেখানে তোমার এটা অটোমেটিক যাবে, কোনো না কোনো শক্তি দিয়ে তাকে সরাতে হবে। কিন্তু যদি অল্প স্বল্প কারেন্ট হতো তাহলে এখানে চিন্তা করা লাগতো না, কিন্তু বেশি কারেন্ট হওয়ায় এটা যাওয়ার পরে এইখানে যে আর তাকে সরাবে, সেই জন্য সেই মুহূর্তে এখানেও সিগন্যাল আসবে এয়ার বাল্বে এটা এয়ার বাল্ব খুলে যে এটা বাতাসে ধাক্কা দিয়ে বলা হচ্ছে কিন্তু যে ওখান থেকে এটা ব্লো করে বের করে দেয়। এইটা আশপাশে তোমার হচ্ছে ছড়িয়ে পড়বে, এটা নর্মাল বাতাসে চলে যাবে। নর্মাল বাতাস তো ইনসুলেটর হিসেবেই ব্যবহৃত হচ্ছে, এবং এটা তো আউটডোরে ইউজ করা হয় না, যে কারণে এটাকে বদ্ধ জায়গায় রাখতে হবে, যাতে এইখানকার যে বেরোয় গেল এটা আবার এখানে ভিজা বাতাস না থাকে, পানি পুনি দিয়ে এই জায়গায় যাতে নষ্ট না যায়। যা হোক, এই হচ্ছে ছিল একটা এক্সিয়ালের ব্যাপার। এবং এক্সিয়াল নামটা এখানে কেন হচ্ছে দেখো, ওই যে অ্যাক্সিস বরাবর এই যে এটা 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 এই বাতাসটা ঢুকলো ঠিকই, কিন্তু ঢুকে তাকে ওই যে ফ্লোটা বের হয়ে গেল ওই দিক দিয়ে। আর এখানে হচ্ছে ক্রসের একটা এক্সাম্পল আছে, ক্রসের এক্সাম্পলটা আর তো দেখেই বুঝছো যে এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে বেরোয় যাচ্ছে, এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে বেরোয় যাচ্ছে। সো দিস ইজ মুভি কন্ট্যাক্ট, ফিশ কন্ট্যাক্ট, এগুলি হচ্ছে আর এগুলি হচ্ছে এয়ার স্প্লিটার। এগুলি দেওয়া হয় যে অনেকগুলি ভাগে ভাগ হয়ে যাতে পরিমাণে কমে যায় যেন, আর হচ্ছে এয়ার ফ্লো। ওকে, এই হলো তোমার মোটামুটি এর ব্যাপার। তবে এইখানে একটু সমস্যা আমি দেখতেছি, সমস্যাটা হচ্ছে ইট শুড বি অ্যাকচুয়ালি রেডিয়াল, কারণ ঢুকতেছে এই দিক দিয়ে, বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে, ঢুকতেছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে বের হয়ে গেলে হচ্ছে ক্রস, যেটা আগে ওখানে আছে। আর আমরা যদি এটাকে অ্যাক্সিয়াল বলতে চাই, এই দিক দিয়ে ঢোকা উচিত, এই দিক দিয়ে ঢোকা উচিত। ওকে, এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোলে দেন ইট উইল বি অ্যাক্সিয়াল, এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোলে রেডিয়াল, আর এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোলে হচ্ছে ক্রস। তাহলে এই নামে আমি ভুল করিনি, পরে আমি দেখে দিব ওরা এগুলি বলতেছে কেন। ঠিক আছে, আমি তো ওখান থেকে এনেছি, কিন্তু চিন্তা করলে মনে হচ্ছে এটা এটা ইট শুড বি রেডিয়াল। ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি মোটামুটি আজকের মতো শেষ ব্রেকার, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্রেকার। মানে বললাম যে আধুনিক যুগে খুবই রিলায়েবল টেকসই ব্রেকার মনে করা হয় এটাকে। সুবিধা অসুবিধা সেটা কয়টায়? তো 11:30 টাকা। তো 11:30 কি বাজছে এখন? আগের থেকে বাসি বাজাচ্ছ তুমি, এটাই তো শেষ বললাম। সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। তো এই ব্রেকারের এটা হচ্ছে আর্কিং চেম্বার। এগুলি তো এখন বুঝে গেছে এগুলির মানে কি, মানে একদিকে ফিক্সড কন্ট্যাক্ট থাকবে, একদিকে ভেরিয়েবল কন্ট্যাক্ট থাকবে, এবং ফিক্সড ভেরিয়েবল কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, যেটা মুভিং কন্ট্যাক্টটা সরে যাবে, সরে যাওয়ার সময় ওইখানে যে মিডিয়াটা থাকবে সেই মিডিয়াটার মধ্যে বাতাস অথবা তেল এইগুলি আমরা রাখতেছিলাম, এখন আমরা রাখবো সালফার হেক্সাফ্লোরাইড। তো এখন সালফার হেক্সাফ্লোরাইড এখানে ঢোকানো হয় যে এই দিক দিয়ে, সেজন্য এটা হলো ইনলেট। এই যে এখানে সালফার হেক্সাফ্লোরাইড এখানে রাখা হয়। এখানে আর্কিং হর্ন আছে, ফিক্স চেম্বার, এখানে হচ্ছে গ্যাস আউটলেট, এবং এখানে মুভিং চেম্বার, আর এইটা হচ্ছে ইনসুলেটেড রড ফর অপারেটিং মুভিং চেম্বার। এই যে এটা হলো ফিক্স, এটা হচ্ছে ফিক্স। ওখানে ফিক্স থাকলে এটা এইভাবে ঘুরলে মানে এটা এটা তখন এর
এটাকে কেন্দ্র করে ঘুরলে এটা ওইখানে চলে যাবে, তখন কিন্তু অনেকখানি খুলে যাবে। আর এই দিকে আসলে তুমি চিন্তা করে দেখো যে এরকম এরকম যদি ঘুরে, এটা যদি সেন্টার পয়েন্ট হয়, তাহলে এইভাবে এভাবে ঘুরলে যখন এখানে থাকবে তখন এই ভিতরে ঢুকে যাবে, যখন এখানে আসবে তখন খানিকটা বেরিয়ে যাবে, যখন এখানে রিক্সার প্যাডেলের মতো, রিক্সা তো এইভাবেই করে না? তো কাছে দূরে কাছে দূরে কাছে দূরে যাবে, ওইভাবে এই জিনিসটা হয়। বাট একে টেনে নিতে গেলে এটাকে ওইদিকে, আর এদিকে নিয়ে আসতে হলে এদিকে, সেই মেকানিজম অবশ্যই মোটর অপারেটেড হয় বা স্প্রিং অপারেটেড হয়, এবং সেটা হচ্ছে ট্রিপিং এর মেকানিজমের সাথে ট্যাগ করা থাকে, সিনক্রোনাইজ করা থাকে। এই ধরনের ফিগার আঁকা শিখতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট ব্রেকার, আর তার এই যে আমরা যে চেম্বার ক্লাস এগুলি আঁকবো। বাট কথা হচ্ছে আসল সুবিধা অসুবিধা ওখানে না, সেটা হচ্ছে এই চেম্বারের মধ্যে এতক্ষণ আমরা দেখলাম বাতাস ছিল, হাই প্রেসার বাতাস ছিল, তেল ছিল, এখন হচ্ছে এখানে সালফার হেক্সাফ্লোরাইড দিলাম। হেক্সাফ্লোরাইড দিলে এখানে যে সুবিধা অসুবিধা, এই সালফার হেক্সাফ্লোরাইড সংক্রান্ত অসুবিধাও আছে, কিন্তু অসুবিধা নেই তা না। আমি ফার্স্টের ক্লাসে একটু ওখানে তখন বলেছিলাম, ফর্মালি আমরা এটা সুবিধা অসুবিধা আলাপ করব। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। এটা ফর্মালি মানে পয়েন্ট আউট করে দেবো যে এই সুবিধা এই অসুবিধা। থ্যাংক ইউ, উই ক্যান স্টপ ফর টুডে। ইফ ইউ হ্যাভ এনি, তোমাদের তো দরকার অ্যাটেন্ডেন্সটা, তোমরা একটু আমি বলে দিই যে তোমাদের যে ক্লাসরুম একটা খোলা হয়েছে, ওই জায়গায় সবার নাম আসেনি। তো এটা একটা বিষয়, মানে সেখানে আমি যদি এখন পিপলে যাই, ওয়ান, তো কিছুটা বেড়েছে, 2 জন যোগ হয়েছে, কারণ কালকে ছিল 59, যে আছে হচ্ছে 55। আমাকে যে লিস্ট, ওটা অবশ্য অফিসিয়াল লিস্ট না, কিন্তু এখানে শ্রীমান বারোই কি উপস্থিত আছে ক্লাসে, কিন্তু ও তো ওই ক্লাসরুমের মধ্যে ঢুকেছে। কেন ঢুকেছে? ভুলে ঢুকেছে? আচ্ছা, তো ও কোর্স করে আসে না, আসে বুঝে শুনে ঢুকবে না? ওরে বলো ওখান থেকে। আচ্ছা, আহ তো ঠিক আছে, তোমাদের আমি ছোট্ট দুটো একটা কথা বলে শেষ করব। একটা হচ্ছে যে যারা ওই কোর্সে ঢুকবা তাদের তো অবশ্যই কোর্সটা থাকতে হবে, নাহলে তো তুমি অযথা এখান থেকে ইয়ে হবে। ওই তোমাদের তো, আচ্ছা তোমরা এটা ঢুকেছো, তোমাদের মানে গুগল ইমেল ছাড়াও ঢোকা যায় এখানে না? নাকি তোমরা তোমাদের ইমেল দিয়ে ঢুকছো এখানে? তো সমস্যা হচ্ছে, আচ্ছা মানে জিমেল দিয়ে ঢুকছো তাই তো? হুম হুম হুম, সেটা তো যাবেই না। তো ওটা গেলে তো আর এই যে এত আমরা টিম টিম ফিম এগুলোর মধ্যে যাইতাম না, কিন্তু অফিসিয়াল মেল দিয়ে ঢোকানোর জন্যই ওই টিম টিম ওগুলি আমাদের করতে হচ্ছে আর কি। আদারওয়াইজ তো ওই গুগল ক্লাসরুম, এটা এই কোভিড আসার আগেই আমি ইউজ করতাম, কিন্তু তখন বেশিরভাগ ছেলেপেলে এই যতবার বলা সত্ত্বেও মানে হাজিরাটা নেওয়ার জন্য ওটা করতাম। এই মেল গুলি করতো কি, তার ওখানে খুঁজে এনিওয়ে বাদ দাও সেটা। মেল তো গুগলের, গুগল মেলই লাগবে। কিন্তু আমি তোমাদের এখানে দুটো একটা জিনিস বলছি, এই জিনিসটা একটু তোমরা ফলো করো। একটা হচ্ছে যে তোমার গুগল প্রোফাইল যেটা, সে প্রোফাইলে যে তোমার ইমেল নাম্বার যাই হোক, তুমি ওখানে একটা নাম্বার দেখাতে, একটা জিনিস লিখতে পারো যেখানে তোমার নামটা দেখাবে। কারণ বুঝছো কিনা, মনে করো যে একজনের নাম হচ্ছে ধরো আব্দুর রহিম, সে কিন্তু আলবার্ট আইনস্টাইন হিসাবে তার নাম শো করতে পারে, মানে আইডি একটা আর শো করা একটা। তো তোমরা যেটা শো করবা, যে শো করাটা যেন তোমাদের অফিসিয়াল নেম হয়, কারণ গুগল মেলে তুমি কি আইডি দিচ্ছ সেটা তো এখন আর চেঞ্জ করা যাবে না। বা আমার কথা বুঝছো কিনা, তাহলে তোমরা ওখানে তোমাদের গুগল মেল এডিট করে তোমাদের যে নাম শো করা ওটা তোমার অফিসিয়াল নেমটা দিবা। মাশাআল্লাহ প্রথম অক্ষরটা বড় দিবা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় দিবা, ক্যাপিটাল। এখানে অনেকেই আছো নাম টাম এখানে ইচ্ছা মতো দিয়েছো, এবং সেই নামের হচ্ছে অক্ষর টক্ষর কিছু ঠিক নাই, ওটা দিলে ওটার থেকে একটু অসুবিধা। আর হচ্ছে যে তখন এই যে জুমে ঢুকছো, জুমে ঢোকার সময় এই রোল নাম্বারটা সবাই চেষ্টা করবে 3 ডিজিটে দিতে। কেউ 3 কেউ 5 দেওয়ায় বেশ হজবরল অবস্থা আছে। এই দুটোই বলার ছিল। ঠিক আছে, হ্যাঁ।
আচ্ছা, কয়েকজন আবার নামের সাথে ওই নাম্বার দাও নাই, ওই নাম্বারটা যারা দেও নাই তাদের কি জানতে পারি কেন, তারা কি এখন তাদের কি নাম্বার নাই নাকি? হুম 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 আহ, না, আমি আমার কাছে এক্সেল শিট সেটা তো সবার নাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ নাও।